শেষ দিনের মতো সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। স্থগিত বা বাতিল 2 শতাধিক প্রার্থীর আবেদন। কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ। লাতিন দেশটিতে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নানা দেশ। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী, সহসাই কেটে যাবে সংকট, আশা নেতাদের। জেলা সংগঠন, জেলা যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে, তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে। আসন নিয়ে এখনো জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের দর কষাকষি। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা নেই বলছেন নেতারা। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে। স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবুদেশ। ঝিনাইদহে ঘন কুয়াশায় রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার। কয়েক ঘন্টা পর স্বাভাবিক শাহজালালের বিমান ওঠানামা। ফোনে আড়ি পাতা ইস্যুতে টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত হয়েছে নতুন বিধান। ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশের নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে আর বৈধ ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন অর্থাৎ 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি রাজধানীর সেগুনবাগিচায়। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে এখন পর্যন্ত কতটি মনোনয়নপত্র বাতিল হলো, কয়টি গৃহীত হলো, একটু বিস্তারিত জানাবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল 29 ডিসেম্বর। 29 তারিখের মধ্যে ঢাকার জেলা এবং মহানগর মিলিয়ে যে 20টি আসন আছে সেই 20টি আসনে মোট দাখিল করেছে 238টি মনোনয়নপত্র। কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য মতে এই যে 238টি মনোনয়ন রয়েছে, সেই 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, অর্থাৎ 75টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এবং এর মধ্যে 163টি মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়েছে। এটি এই ঢাকা জেলা এবং মহানগরের 20টি আসনের হিসেব বলছি। এবং
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তো 13টি আসন, তবে এটি বোঝার আগে যদি একটু পরিষ্কার করি, ঢাকা জেলা ও মহানগরের যে 20টি আসন সেটি মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সবচেয়ে বেশি 13টি আসন, নির্বাচন কমিশনারের আওতায় গেছে 2টি আসন, ঢাকা 13 এবং ঢাকা 15। এই 2টি আসন নির্বাচন কমিশনারের আওতায় এবং নির্বাচন কমিশনের আওতায়, এবং ঢাকা জেলার যে 5টি আসন সেই 5টি আসন আছে ডিসি অফিসে। ফলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সবচেয়ে বেশি সংখ্যক আসনের প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন 29 ডিসেম্বর। সেটি 174 জন প্রার্থী 29 ডিসেম্বরের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বা প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন, এবং তাদের মধ্যে 119 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে 13টি আসনের বিপরীতে, এবং 54 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে যদিও আজকে মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন, তবে গতকালই আসলে মোটামুটি কাজ সব গুছিয়ে ফেলা হয়েছে। আজকে বিকেলের পর হয়তো সারা দেশে যতজন প্রার্থী আছে তাদের হিসাব নিকেশ বলা হবে। মোটামুটি হিসাব নিকেশ গুছিয়ে আনা হয়েছে এটির মধ্যে, বিকেলের মধ্যে এটি চূড়ান্ত করা হবে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য ঐশী। এ পর্যায়ে আমরা চট্টগ্রামে যাচ্ছি, সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে সুমন, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের মধ্যে গতকাল পর্যন্ত 8টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে, এবং আজকে যাচাই বাছাই হচ্ছে বাকি যে 8টি সংসদীয় আসন রয়েছে। তার মধ্যে জেলা প্রশাসন যে কার্যালয় তার সম্মেলন কক্ষে 13, 14, 15 এবং 16 সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হচ্ছে, এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে সেখানে আরেকটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে হচ্ছে 8, 9, 10 সংসদীয় আসনের যাচাইপত্র। আমরা এখনো পর্যন্ত যেহেতু 2টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেক্ষেত্রে একেবারেই শেষ হওয়ার আগ পর্যন্ত স্পষ্টভাবে আসলে কতজন বৈধ কতজন অবৈধ হয়েছে সেটি বলা কিছুটা মুশকিল হয়ে যাবে। তবে আমরা যতটুকু তথ্য আমরা পেয়েছি যে চট্টগ্রাম 9 কোতোয়ালি সংসদীয় আসনের যিনি জামাতের প্রার্থী রয়েছেন ডাক্তার A.K.M. ফজলুল হক, তিনি আসলে দ্বৈত নাগরিকত্ব থাকায় তার যে মনোনয়নপত্র সেটি বাতিল করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম 14 চন্দনা আসনে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন, তিনি তার ঋণ সংক্রান্ত কাগজপত্র আসলে সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় সাময়িকভাবে তার মনোনয়ন যে পত্রটি রয়েছে সেটি স্থগিত রাখা হয়েছে। 4টা পর্যন্ত সেটি স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে কাগজপত্র দেখাতে পারলে সেটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই মুহূর্তে জেলা প্রশাসন কার্যালয়ে কিন্তু আমরা দেখছি সংসদীয় আসন 15, সেটি সাতকানি এবং লোহাগাড়া আংশিক সেটি নিয়ে আসলে গঠিত, এবং সেই সংসদীয় আসনটির মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে, এবং এখানে জামাত, বিএনপি সহ অন্যান্য যারা স্বতন্ত্র এবং অন্য রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছে। আপনি দেখছেন জেলা প্রশাসকের নেতৃত্বে এই যে রিটার্নিং কর্মকর্তা তিনি আসলে এটি যাচাই বাছাই করে। সব মিলিয়ে আমরা যেহেতু 2 জন রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের থেকে আলাদাভাবে আসলে তথ্য নিয়েই নুসরাত আপনাকে পরবর্তী সংবাদে কতটি মনোনয়ন বৈধ হয়েছে কতটি অবৈধ হয়েছে এবং বাতিল হয়েছে সব তথ্যই আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার মাধ্যমে জানিয়ে দেব দর্শকদের। অনেক ধন্যবাদ সুমন। এ পর্যায়ে আমরা নওগাঁয় যাব, সহকর্মী শফিক ছোটন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন আমাদের জন্য। ছোটন, নওগাঁ জেলার যে 6টি আসন তাতে এখন পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র গৃহীত হলো কিংবা অবৈধ ঘোষণা করা হলো, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, এই 6টি আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে সকাল 10টায়। প্রথমার্ধে 3টি আসনের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক সাইফুল ইসলামের যে সম্মেলন কক্ষ সেখানে ছিলাম। সম্পন্ন হওয়ার পরে যেটি হলো 6টি আসনের মধ্যে 22 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে 5 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে বিভিন্ন ত্রুটি থাকার কারণে। বিশেষ করে 2 জন স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ নওগাঁ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী জডি, তিনি বিএনপির একজন নেতা, তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। তিনি যে ভোটারদের স্বাক্ষর নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে গেলে, যেটি জানেন যে 1% ভোটারের স্বাক্ষর লাগে, সেই স্বাক্ষরের জায়গায় গরমিল পাওয়া গেছে এমন অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। সেই সাথে নওগাঁ 1 আসনে 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং নওগাঁ 2 আসনে 1 জন প্রার্থীর মনোনয়নপত্র
বাতিল হয়েছে। এছাড়া 2 জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সেসব মনোনয়নপত্র বৈধ হবে কিনা সেটি নিয়ে বিকেল নাগাদ আসলে জানা যাবে, কেননা তাদের যে ত্রুটি ধরা পড়েছিল সেগুলো যদি তারা সংশোধন করে আনতে পারেন সেই ক্ষেত্রে তাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত করা হবে, এমনটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে হচ্ছে উৎসবমুখর পরিবেশে এখানে নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা আসছেন, তাদের কর্মী সমর্থকরাও কিন্তু এখানে এসে তারা ভিড় করছেন এবং উৎসবমুখর পরিবেশেই আসলে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে দ্বিতীয়ার্ধে বিকেল 3টা থেকে আবারও এই কার্যক্রম শুরু হবে এবং তখন নওগাঁ সদর আসন অর্থাৎ নওগাঁ 5 আসন, নওগাঁ 6 আসন এবং নওগাঁ 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। সেইখানে যারা প্রার্থী আছেন তারা তাদের কর্মী সমর্থক বা তাদের যে যারা নেতাকর্মী আছেন তাদের সঙ্গে নিয়ে এসে আসলে এখানে উপস্থিত হবেন এবং তাদের উপস্থিতিতে আসলে এই বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। নওগাঁর 6টি আসন থেকে মোট 41 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ ছোটন। নির্বাচনী পরিবেশ নিয়ে ন্যারেটিভ তৈরি হলেও সুনির্দিষ্ট অভিযোগ নেই রাজনৈতিক দলগুলোর। কাজ করে যাচ্ছে কমিশন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকাকালীন 1 মাসের মধ্যে সম্প্রচার ও সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের চেষ্টা চলছে। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে IPL এর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। যে যুক্তিতে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি নেই, সেক্ষেত্রে আমাদেরকেও প্রতিক্রিয়া দেখাতে হবে। জানান, আইনি দিক বিবেচনা করে ক্রিকেটার মুস্তাফিজ ও IPL সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ধারণা করা হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তাকে রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম মাদুরোর হাতকড়া পরা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে। স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 60 মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় মাদুরোকে। নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে। এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে এবং তার সাথে রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে। এক্স হ্যান্ডেলে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্টি। জানান, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে। দাবি, বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করেছেন মাদুরো। এসব মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার স্ত্রী, ছেলে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। এসব অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ জব্দের আবেদনও করা হয়েছে ওই অভিযোগপত্রে। ভেনেজুয়েলার মার্কিন হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিও উঠেছে। বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসের সামনে যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে প্রতিবাদ চলছে। হোয়াইট হাউসের সামনেও বিক্ষোভ মিছিল নিয়ে সরব হয়েছে ট্রাম্প বিরোধীরা। প্যারিসে মার্কিন দূতাবাসের সামনে পোড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত চত্বর। ভেনেজুয়েলায় মার্কিন হামলার কারণে এই ক্ষোভ।
নো ওয়ার অন ভেনেজুয়েলা, অ্যারেস্ট ট্রাম্প, এমন নানা দাবি লেখা ব্যানার হাতে যুক্তরাষ্ট্রের সড়কে সড়কেই চলছে প্রতিবাদ। ওয়াশিংটনের হোয়াইট হাউস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান। একজন লাতিন আমেরিকান নারী হিসেবে বিশ্বকে জানাতে চাই, এই অপরাধমূলক খুনে ও ঔপনিবেশিক আগ্রাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি আমরা। ইতালির রোমে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিলে জড়ো হয় শত শত মানুষ। ভেনেজুয়েলার পতাকা ও প্ল্যাকার্ড হাতে ট্রাম্প বিরোধী স্লোগানে উত্তাল হয় রোমের সড়ক। মার্কিন হত্যাকারীরা ভেনেজুয়েলায় যেই সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং নিকোলাস মাদুরোকে আটক করেছে তার প্রতিবাদে জড়ো হয়েছি। এই হামলা স্পষ্টভাবে তথাকথিত আন্তর্জাতিক আইনের প্রতিটি নীতি লঙ্ঘন করে। গ্রিসের এথেন্সে একদিকে পোড়ানো হচ্ছে যুক্তরাষ্ট্রের পতাকা, অন্যদিকে ওড়ানো হচ্ছে ভেনেজুয়েলা ও কিউবার পতাকা। লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। দূতাবাসের সামনে থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে আন্দোলনকারীরা। লাতিন আমেরিকায় পূর্ণ মার্কিন আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে। মাদক পাচার দমনের অজুহাত দিলেও তাদের উদ্দেশ্য সবার কাছে স্পষ্ট। ট্রাম্প নিজে ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের কথা বলেছেন। ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগে মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে উত্তাল হয়েছে যুক্তরাজ্য, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া সহ বহু দেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। এর মধ্যে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় শনিবার রাতে এই আদেশ দেন বিচারপতি তানিয়া ডিয়ামেলি। বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মাদুরোর জন্য দায়িত্ব পালন করা অসম্ভব, তাই এই সিদ্ধান্ত। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশ করা হয় বিচারপতি তানিয়ার পাঠ করা ভাষণ। ভেনেজুয়েলার সংবিধানেই বলা আছে, প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট। মামলা জট কমাতে সবার সহযোগিতা চাইলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইনজীবীদের ন্যায়ের পথে থাকার আহ্বান জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান চালানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। আওয়ামী লীগের আমলে সুবিচারের নামে অবিচার করা হয়েছিল বলে অভিযোগ করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, নিম্ন আদালতের জামিন বাণিজ্য বন্ধ করতে হবে, মিথ্যা চার্জশিট দেয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোট ভাগ হওয়ার ঝুঁকি দেখছেন তারা। কেউ কেউ এই বিদ্রোহের পেছনে বিএনপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ রাজনীতির চিন্তায় কেউ কেউ প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের আগে সব সংকট সংশয় কেটে যাবে। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। কাউকে দলে যোগদান করিয়ে কারো সাথে আসন সমঝোতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট সঙ্গীদের সাথে আসন ভাগাভাগি করেছে বিএনপি। শুরুতে এই সংখ্যাটা 30 হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও জনপ্রিয়তা জনভিত্তির মাপকাঠিতে মাত্র 17 জনকে ছাড় দিয়েছে তারেক রহমানের দল, যাদের প্রায় সবাই যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা। জোটের বড় নেতা হলেও নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপরই ভরসা রাখতে হচ্ছে তাদের, আর সেখানেই বাড়ছে বিপত্তি। সমর্থনের পরিবর্তে জোট প্রার্থীদের হয়রানির অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুল হতে পারে, কিন্তু মূলত এর চাইতে বড় বড় ভুল আছে, সেগুলো পার হয়েছে। আর এইটার ব্যাপারে হয়েছে যে যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমঝোতার প্রার্থী হিসেবে আমি করব, কিন্তু তারা আবার নিজেদের পার্টির একজন প্রার্থী করে দিয়েছেন এবং তারা সমস্ত শক্তি মিলে পুরো জেলা সংগঠন, জেলার যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড পিওর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমঝোতায় আরও 4টি আসনে জমিয়তে উলামা ইসলাম, 1টি করে বিজেপি, এনডিএম, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 6টি দলের শীর্ষ নেতাকে সমর্থন দিয়ে ধানের শীষের প্রার্থী প্রত্যাহার হলেও স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির একাধিক নেতা। এমনকি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করা রাশেদ খান, ফরিদুজ্জামান ফরাদও স্বস্তিতে নেই। তো এটা তো অবশ্যই এটা খানিক
একটা অস্বস্তিকর। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকার 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন, জনগণের বিপুল সমর্থনে ভোটারদের যাতে বেরিয়ে আসতে পারে বিএনপির রাজনৈতিক সাংগঠনিক প্রচারের অর্থে, সমস্ত অর্থে বিএনপি নিশ্চয়ই আন্তরিকভাবে উদ্যোগটা বিএনপি গ্রহণ করবে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, হাসান মামুনের মতো 9 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবু তাদের থামানো যায়নি নির্বাচনী দৌড় থেকে। তবে জোট সঙ্গীদের এখনই হতাশ হতে বারণ করেছেন বিএনপি নেতা আমির খুসরু। বিএনপির পক্ষ থেকে তো কোনো ধরনের এখানে হিপোক্রেসির কোনো কারণ নেই। যেখানেই আমাদের জোটের প্রার্থী দেওয়া হয়েছে সেখানে যদি দলের কেউ দাঁড়াচ্ছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আর দলের পক্ষ থেকে যতটুকু সমর্থন দেওয়া সেটাতে সমর্থন অব্যাহত থাকবে স্বাভাবিকভাবে। যেহেতু আমরা ছাড় দিয়েছি, মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জোট সঙ্গীদের আশা এ সময়ের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে নেবে বিএনপি। নতুন করে আরও কিছু আসনে ছাড় দিবে জোট সঙ্গীদের। তাদের দাবি, বিএনপির পক্ষে একা নির্বাচন পরবর্তী সংকট মোকাবেলা সম্ভব নয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আসন নিয়ে এখনো জামায়াতে ইসলামীর সাথে দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের। মত দ্বিমত থাকলেও জোট নিয়ে আশাবাদী দলের নায়েবে আমির। অন্যদিকে 2-3 দিনের মধ্যেই চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুই দলই। এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন নেতারা। সহকর্মী ফয়সাল মাহমুদের রিপোর্ট। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে 8 দলীয় জোট। নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ 5 দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো। গত 8 ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি। তাই তো 272 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা, আর 276 আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী। আসন নিয়ে দুদলের দর কষাকষির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে 3 দল। ইসলামী আন্দোলনের দাবি, শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে। এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি, যদিও আলোচনার টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলই। আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মানে কোনো এক দলের হয়তোবা সবাইকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, হয়তো আমি একক নিয়ে ফেলছি, যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখে নেই। এখানে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাইয়ের কোনো বিষয় নয়। আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনী মাঠে এমন মতবিরোধ স্বাভাবিক বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। আগামী 2-3 দিনের মধ্যেই আসন চূড়ান্ত হবে বলেও আশা নেতাদের। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে। সবাই আন্তরিকতা আছে এবং আমাদের মধ্যে বৈঠক হচ্ছে, রেগুলারই বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ একটা সমাধানের পথে আমরা চলব। রাজনীতিতে তো ভিন্নমত থাকে, প্রত্যাশা থাকে, এই সব কিছু মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। মতভেদ, ভুল বোঝাবুঝি থাকলেও জোট নিয়ে আশাবাদী ইসলামী আন্দোলনের নায়েবে আমির। সেই সাথে উড়িয়ে দেন জোট ভাঙার শঙ্কাও। যেহেতু ইসলামের প্রতি মানুষ ঢুকছে, সেখানে আমরা অন্য কারোর সাথে জোট করব কেন? তো আমরা যদি সেখানে চলে যাই চাঁদাবাজদের কাছে, আবারও সেই যাদের বিরুদ্ধে জোট হয়েছে, মানে জনগণ যাদের প্রত্যাখ্যান করতে চায়, তাদের সাথে অংশগ্রহণমূলক তো নির্বাচন হতে পারে না। জোট নেতারা বলছেন, আসন বন্টনে অগ্রাধিকার পাচ্ছে প্রার্থীর বিজয়ী হওয়ার সক্ষমতা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁ কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন সহপাঠীরা। সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, তাদের সহপাঠী সাকিব হত্যার 24 দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ চান তারা। বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি তাদের। এদিকে অবরোধের কারণে ফার্মগেটের সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, তাই যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যান। নিহত 18 বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গেল 10 ডিসেম্বর ঢাকার মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলায় সে ছাত্র দলের হামলার শিকার হয়। তাদের তো চিহ্নিত করা আসামি, তাদের তো ধরে ফেলার কথা তখনই। পুলিশ দেখলো, পুলিশ তো ধরলো না তাদের। আমাদের আইন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট মানের আইন ব্যবস্থা। আমরা চাই যে আমাদের সুন্দরভাবে সুষ্ঠু বিচার দেওয়া হোক। প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। অলরেডি গ্রেপ্তার করেছি আমরা, আমাদের আরও 2টি টিম বাইরে আছে। আমরা আজকে আরও কিছু গ্রেপ্তার করব। আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকে গ্রেপ্তার করে ফেলবো। ফার্মগেট এলাকায় আমাদের সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন এই বিষয়ে। অহন, অবরোধের কারণে তো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, যাত্রীরা পায়ে হেঁটে যাচ্ছে, সে খবর তো জানাবেন। এর পাশাপাশি যেই আন্দোলনরত শিক্ষার্থীরা দাবিগুলোর কথা বলছে, প্রেক্ষিতে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে কিছুক্ষণ আগে এসেও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে যেসব শিক্ষার্থী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হবে। তবে তারা বলছেন যে সেই দ্রুত গ্রেপ্তার নয়, এর আগেও বলা হয়েছিল, সেটি তারা করেননি, যে কারণে এই ধরনের আন্দোলন কিংবা তারা এখন পর্যন্ত, আমি যদি সেই দৃশ্য দেখাই, তারা সড়ক অবরোধ করে আছে। সকাল 9টায় সেই সড়ক অবরোধ করেছে, যে কারণে আশেপাশের সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই সব পথচারীরা, এই সব যাত্রীরা পায়ে হেঁটেই অবশেষে তাদের গন্তব্যে যাচ্ছেন। আমরা জানি যে পাশেই একটি চক্ষু হাসপাতাল আছে, সেই হাসপাতালে সাধারণত বয়োবৃদ্ধরাই চিকিৎসা গ্রহণ করে থাকেন। তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, সেই সব বয়োবৃদ্ধরা অনেক কষ্ট করে পায়ে হেঁটেই তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং একই সঙ্গে তারাও বলছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি, সেই যৌক্তিক দাবিগুলো যেন মেনে নেওয়া হয়। এবং এই সব শিক্ষার্থী সকাল থেকে একই কথাই বলছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রদলের নেতারাই জড়িত, এবং সেই সব নেতাদেরকে সবাইকে যতক্ষণ না গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অর্থাৎ বিশেষ করে তারা বলছেন কর্মসূচির বিষয়ে যে এই যে শাহবাগ সড়ক, দুঃখিত, এই যে ফার্মগেট সড়কটি তারা অবরোধ করেছেন, এটি তো শাহবাগ পর্যন্তও চলে গেছে, যে কারণে এই পুরো সড়কটি একেবারেই ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ এইখানে কোনো যান নেই, একেবারে যান যেগুলো আটকে আছে তারাও ঘুরিয়ে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই সব শিক্ষার্থী আমরা দেখেছি সকাল থেকে আগুনও জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছিলেন, এবং বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের সহপাঠী হত্যার বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সেটি চলতেই থাকবে। এবং সুনির্দিষ্ট কোনো কর্মসূচি নেই। তারা এর আগেও তো এই ফার্মগেট সড়ক অবরোধ করেছিলেন, তখনও তারা আশ্বাস পেয়ে তারা ঘরে ফিরে গিয়েছিলেন। এখন তারা আশ্বাস পেয়েছেন, যে কারণে বলছেন যে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন করে দেখাতে হবে, তাহলে তারা ফার্মগেট সড়ক ছেড়ে তাদের প্রতিষ্ঠানে ফিরে যেতে চান। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ অহন। গ্রেফতারের 15 ঘন্টা পর সকালে জামিনে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সদস্য সচিব মাহদি হাসান। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয় এবং শুনানি শেষে বিচারক মাহদির জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শাস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার সামনে সেনাবাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়। গত বৃহস্পতিবার জুলাই আন্দোলনে সক্রিয় শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হককে গ্রেফতার করে পুলিশ। তাকেই ছাড়িয়ে নিতে পরদিন শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদি। ওসির সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে 2024-এ বানিয়াচং থানা পুড়িয়ে দেয় এবং এসআই সন্তোষকে আগুনে জ্বালিয়ে দেওয়ার কথাও তিনি বলেন। পরে এক ভিডিও বার্তায় এই বক্তব্যটিকে স্লিপ অফ টাং হিসেবে উল্লেখ করেন মাহদি। এই ঘটনায় মাহদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি। পৌষের শেষ ভাগে এসে সারা দেশে শীতের দাপট বেড়েছে। ঠান্ডায় একেবারে জবুথবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 9.5 ডিগ্রি সেলসিয়াস।
হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিলছে বিভিন্ন স্থানে। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। আর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। শীতের সাথে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু, বয়োবৃদ্ধ। এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 12.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। গত বছর থেকে এবার শীত বেশি, সেই রকম শীত, হাত পা টাটাচ্ছে, মনে করো কোনো কাজ কাম করা যাচ্ছে না। প্রায় এক সপ্তাহেরও বেশি হয়ে গেল, আকাশের থেকে সূর্য বাড়ায়নি, আর এগুলো কাপড় চোপড়ও কুলাচ্ছে না। ঝিনাইদহে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে একটি ট্রাক। এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শৈলকুপার গাড়াগঞ্জি কুমারনদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে যশোর থেকে ডাল বোঝাই ট্রাকটি পাবনা যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ এলাকার বড়দেহ পুরাতন ব্রিজের উপর পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ভোরে হেলপার মোবারক হোসেন এবং সকাল 8টার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ঘন কুয়াশার কারণে ভোররাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল। শিডিউল বিপর্যয়ের কারণে কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। এই অবস্থায় বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে কয়েকটি ফ্লাইট। আজও ঢাকামুখী 6টি ফ্লাইট, সিলেটে একটি ফ্লাইট, কলকাতা একটি, হানয় বিমানবন্দরে অবতরণ করে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশায় রানওয়েতে ভিজিবিলিটির মাত্রা শূন্যে নেমে এসেছিল, তাই 4-5 ঘন্টা দেরিতে ছেড়েছে প্রায় প্রত্যেকটি ফ্লাইট। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকল ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু হয়। ILS ক্যাটাগরি উন্নতি না করতে পারলে বৈরী পরিস্থিতিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হবে, এমন আশঙ্কা করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং NEIR বন্ধ হবে না। গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এই পদ্ধতি সচল থাকবে। দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তৈয়ব। জানান, বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে। আরও জানান, প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে, যার বড় অংশ নকল এবং পুরনো সেট, যেগুলো কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন হিসেবে বিক্রি করা হয়। আর এই অবস্থা চলতে দেয়া হবে না। এদিন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে একক খাত হিসেবে সর্বোচ্চ পরিমাণ শুল্ক কমানো হয়েছে। আপনারা দেখেছেন যে যেহেতু সাম্প্রতিক সময়ে NBR এর আইন পরিবর্তন হয়েছে, তাই NBR চাইলেই এখন শুল্ক হার কমাতে বা বাড়াতে পারে না। ফোনে আড়ি পাতার জন্য সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত করা হয়েছে নতুন বিধান। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংকুচিত করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা, বাতিল করা হয়েছে টেলিকম খাতের বেশ কিছু বিতর্কিত বিধিবিধান। এখন ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন প্রযুক্তিবিদরা। নিয়ন্ত্রক সংস্থার স্বায়ত্তশাসন কমানোর সমালোচনাও করেছেন তারা। বিলুপ্ত করা হয়েছে বহু সমালোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার NTMC। এর বদলে আড়িপাতা তদারকির জন্য সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট CIS গঠনের বিধান যুক্ত হয়েছে সংশোধিত টেলিযোগাযোগ অধ্যাদেশে। রাষ্ট্রের প্রয়োজনে আধাবিচারিক কাউন্সিলের অনুমতি সাপেক্ষে আড়িপাতা কার্যক্রম চালাতে পারবে CIS। প্রযুক্তিবিদদের অভিমত, রাষ্ট্রীয় প্রয়োজনে আড়িপাতার সুযোগ রাখা হলেও প্রক্রিয়াটিকে জটিল ও দীর্ঘসূত্রতার বেড়াজালে ফেলা হয়েছে। আড়ি পাতা দরকার হইতেই পারে দেশের স্বার্থে, দেশের কারণে। একই কথা, কাদের ফোনে আড়ি পাতা যাবে, দ্যাটস দ্য স্পেসিফিক গাইডলাইন। আড়ি পাতা আপনি যদি একটা, আবার এটা যদি আপনি কি বলা যায়, একটা নিয়মের মধ্যে নিয়ে যেতে চান, যে অমুকের পারমিশন লাগবে, 10টা টেবিলে যাইতে হবে, তাইলে আসলে ইট ইজ প্রিটি টাফ টু ওয়ার্ক উইথ। মানে আড়ি পাতা নিয়ে যারা কাজ করছে তারা আসলে কাজই করতে পারবে না, তারা দরকারের সময় আসলে আড়ি পাততে পারবে না, তাতে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হইতে পারে। অধ্যাদেশে ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না এমন বিধান রাখা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নিরবচ্ছিন্ন সেবা চালু রাখতে ইন্টারনেটকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া দরকার।
যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল 24শে জুলাইতে, তখন তারা কি বলেছে? তারা কিন্তু বলে না ইন্টারনেট বন্ধ করেছে, যদিও প্রথমে বলেছিল, পরে বলছে কি যে ফাইবার অপটিক কেটে গেছে, আগুন লেগে পুড়ে গেছে। তো এই ধরনের এক্সকিউজ তো দেওয়া যেতেই পারে, কিন্তু সেইটা যাতে না করা যায় এই জন্য এটাকে মৌলিক অধিকার হিসাবে আমার মনে হয় ডিক্লেয়ার করতে হবে। প্রযুক্তিবিদরা মনে করেন অধ্যাদেশে টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে ক্ষমতা খর্ব করা হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একই অভিমত বিটিআরসি চেয়ারম্যানেরও। জবাব দিতে হবে কোথায়? জবাব দিতে হবে আমি পলিসি, নীতিমালা, গাইডলাইনের আলোকে একটা কাজ করলাম কি করলাম না, এইটা যাচাই করা হচ্ছে জবাবদিহিতা। কিন্তু আমার ডিসিশন মেকিং সাইকেলের ভিতরে যখন বলা হয় যে প্রত্যেকটা জিনিস আমাকে পূর্ব অনুমোদন নিতে হবে, পলিসিতে বলে দেওয়া হয়েছে তারপর পূর্ব অনুমোদন নিতে হবে, তখন এটা হয়ে যায় নিয়ন্ত্রণ। যেখানে সব জায়গাতেই আমলারা তাদের যতটুক কাজ করার কথা তার থেকে বেশি তারা ক্ষমতা চাচ্ছে। তো আমি মনে করি এটা এখনও সময় আছে। সরকার এবং আগামী নতুন যে সরকার আসবে, নির্বাচিত সরকার, তারা এখানে একটা ব্যালেন্স করার চেষ্টা হবে। কেননা যদি আমরা শুধুমাত্র আমলাদের উপরে এই পুরো ক্ষমতাটা দিয়ে দিই তাহলে এখানে আসলে অনেক অপব্যবহার হবে। সংশোধনীতে সময় কমানো হয়েছে লাইসেন্সের আবেদন থেকে সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত। এটি টেলিযোগাযোগ খাতকে বিনিয়োগ বান্ধব করবে বলে আশা মন্ত্রণালয়ের। মাসুদুজ্জামান রবি, যমুনা নিউজ, ঢাকা। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সাথে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মারিয়া করিনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি পোস্ট দেন ম্যাক্রন। ভেনেজুয়েলার সাধারণ মানুষের মতো ফ্রান্সের সমর্থনের উপরেও মাচাদোকে ভরসা রাখতে বলেন তিনি। জানান দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে ফ্রান্স। ম্যাক্রনের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান বিরোধী নেত্রী। পাশাপাশি দেশটির এমন গুরুত্বপূর্ণ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার আহ্বান জানান তিনি। এবার সিরিয়ায় যৌথ হামলা চালালো ব্রিটেন ও ফ্রান্স। শনিবার এক বিবৃতিতে দেশটির একটি ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারে হামলার দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের অভিযোগ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একসময় এই ভান্ডার ব্যবহার করত। হামলার একটি ফুটেজও প্রকাশ করা হয়েছে। ব্রিটেনের দাবি, হামলার আগে এলাকাটি থেকে সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং সফলভাবে অভিযান সম্পন্ন করে নিরাপদে ফিরে এসেছে তাদের সব আকাশযান। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। দেখার আমন্ত্রণ রইল।